এটা 1857 ভারত, যাতে শুধু এটা আর এটা, মাত্র 3টি অঞ্চল ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করছিল। কিন্তু তারপর আসলো মহাবিদ্রোহের সময়। এমন একটা সময় যখন পরিস্থিতি এমন পাল্টে গিয়েছিল যে দিল্লিতে মাত্র 40,000 ব্রিটিশ ছিল আর প্রায় 2 লক্ষ বিদ্রোহী তাদের চারিদিক থেকে ঘিরে নিয়েছিল। মাত্র 2 থেকে 3 মাসের মধ্যেই মামলা এত বিগড়ে গিয়েছিল যে ওই সময়ের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এই কথা বলেছিলেন। এটা ওই সময় ছিল যখন ভারত স্বাধীনতার একদম কাছে চলে এসেছিল। কিন্তু আমাদের বিপ্লবীদের কিছু ভুলের জন্য আমরা 90 বছর আগে স্বাধীন হতে পারলাম না। শুধু কিছু জিনিস যদি সে সময় হতো তবে আমরা 90 বছর আগেই স্বাধীন হয়ে যেতাম। 29 মার্চ 1857 ব্যারাকপুরে স্টেশন ব্রিটিশ আর্মির এক সিভয় মঙ্গল পাণ্ডে নিজের এক সিনিয়র ব্রিটিশ অফিসারকে গুলি করে হত্যা করে। এর কারণ ছিল ওই সময়ের এনফিল্ড রাইফেলের বুলেট কার্টিজেস তৈরিতে গরু এবং শূকরের চর্বি ব্যবহার করা হতো, যেটা হিন্দু আর মুসলিম উভয় সম্প্রদায়ের রিলিজিয়াস সেন্টিমেন্টকে হার্ট করেছিল। এই কারণে উভয় সম্প্রদায়ের মানুষ একজোট হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। অর্থাৎ ব্রিটিশরা বিদ্রোহের আগুন জ্বালিয়েছিল, কিন্তু এটি দাবানলের রূপ তখন ধারণ করে যখন ব্রিটিশরা মঙ্গল পাণ্ডেকে এই বিরোধিতার জন্য ফাঁসি দিয়ে দেয়। এতে মিরাট, লখনউ, বেরেলি, কানপুর আর ঝাঁসির আর্মি ক্যাম্পে থাকা ভারতীয় সোলজাররা এমনভাবে চটে যায় যে ওরা এই সমস্ত অঞ্চলের প্রায় সমস্ত সিনিয়র ব্রিটিশ অফিসারকে মেরে ফেলে আর এলাকাগুলির আর্মি ক্যাম্পে নিজের কন্ট্রোল স্থাপন করে। ইনফ্যাক্ট তারা সমস্ত এরিয়াকে নিজেদের কন্ট্রোলে করে সেগুলিকে ব্রিটিশদের থেকে ছিনিয়ে নিয়েছিল। আর শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের রাজত্ব নমিনালি রিস্টোর করে নিয়েছিল। এরপর এসব বিদ্রোহীরা যাত্রা শুরু করে দিল্লির উদ্দেশ্যে, কারণ তারা এই বিদ্রোহকে জাতীয় স্তরে নিয়ে যেতে চেয়েছিল। আর এটা তখনই সম্ভব যখন এই বিদ্রোহের কোনো ন্যাশনাল ফেস থাকবে। এছাড়াও তারা দিল্লিতে যায় কারণ দিল্লি সুলতানি হোক বা মুঘল সাম্রাজ্য, এটা ধারণা ছিল যে দিল্লি দখল করতে পারবে সে গোটা ভারত দখল করে নেবে। এই জন্য বিপ্লবীরা ব্রিটিশ পেনশনে বেঁচে থাকা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে এই বিদ্রোহের নেতা বানানোর কথা ভাবে, যিনি একসময় গোটা ভারতে আনডিসপিউটেড ভাবে রাজত্ব করতেন। আর এই মোটিভ নিয়ে 70,000 সৈন্য লালকেল্লায় চলে যায়। একে দেখে বাধ্য হয়ে সম্রাটকে বিপ্লবীদের কথা মানতে হয়। সম্রাটের হ্যাঁ বলার সাথে সাথে স্বাধীনতার লড়াইয়ের আগুন আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে। স্থায়ী কৃষকেরাও এতে যোগ দেয় আর এই সম্পূর্ণ এলাকা একটি ওয়ারজোনে পরিণত হয়। এবার সবকিছু ঠিকই চলছিল এবং মনে করা হচ্ছিল এবার আমরা ইংরেজদের থেকে জিতে যাব। কিন্তু এই সময় হয়ে যায় সবথেকে প্রথম ও সবথেকে বড় ভুল। এই বিদ্রোহ এত বড় হয়ে গিয়েছিল যে দিল্লিতে কন্ট্রোল করার জন্য বাকি অঞ্চল থেকে যে সমস্ত সৈন্যের টুকরো এসেছিল তারা নিজেদের জয় করা অঞ্চলগুলিকে অসংরক্ষিত রেখে লালকেল্লায় চলে যায়। তারা তাদের প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের শুধু দিল্লিতেই ডিপ্লয় করেছিল, কিন্তু বাকি জয় করা অঞ্চল যেমন লখনউ, বেরারি, কানপুর, ঝাঁসি ইত্যাদিকে সিভিলিয়ান সৈন্যদের হাতে রেখে চলে যায়। আর যেহেতু সিভিলিয়ানস ওয়ারফেয়ার ট্যাকটিকের জন্য অপ্রশিক্ষিত ছিল এবং তাদের গাইড করার মতো কেউ ছিল না, এটি শেষ পর্যন্ত বিপ্লবীদের জন্য একটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ একদিকে যেখানে এই বিদ্রোহ চলছিল ওই সময় ওই এলাকায় কিছু ব্রিটিশ সোলজার এটা দেখতে পায় অনেক ভারতীয় বিপ্লবী পরস্পরকে রুটি দিচ্ছে। আমেরিকার স্মিথসোনিয়ান ইনস্টিটিউট দ্বারা পাবলিশ করা এক অফিসিয়াল আর্টিকেল অনুযায়ী মার্চ 1857-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্মি সার্জেন্ট ডক্টর গিলবার্ট হেডো নিজের ব্রিটেনে থাকা বোনকে চিঠি লিখেছিল আর চিঠিতে এটা লেখা হয়েছিল, ইন্ডিয়াতে হঠাৎ অনেক আশ্চর্য ঘটনা ঘটতে শুরু হয়। কিছু বোঝা যাচ্ছে না যে এটা কোনো ধার্মিক অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত না কোনো গুপ্ত সোসাইটির কাণ্ড। এখানে সবাই তাকে চাপাটি মুভমেন্ট বলছে। যারা এই মুভমেন্ট সম্পর্কে জানে না তাদের বলছি, ওই সময় প্রতিটা গ্রামের একজন লোকাল চৌকিদার থাকত। এই চৌকিদারদের প্রতিদিন একটি করে চাপাটি দেওয়া হতো উইথ অ্যান ওরাল মেসেজ এ লেখা থাকতো আরও কিছু চাপাটি বানাও এবং তা পরবর্তী গ্রামের চৌকিদারদের পাঠাও। ওরা প্রতি রাতে নিজের পাগড়িতে লুকিয়ে ওই চাপাটি অন্য গ্রামে নিয়ে যেত আর দেখতে দেখতে একটা চাপাটি এক রাতে প্রায় 200 থেকে 300 কিলোমিটার ট্রাভেল করতে লাগলো। নাও দিস ওয়াজ অ্যালার্মিং। কারণ যেমন কি আপনি ডক্টর গিলবার্টের চিঠিতে দেখলেন, প্রথম কথা ব্রিটিশদের মধ্যে অনেক কনফিউশন ছিল।
আর দ্বিতীয় কথা, ওই আর্টিকেল অনুসারে ওই চাপাটি ওই সময় ব্রিটিশদের ফাস্টেস্ট মেইল সার্ভিসের থেকেও ফাস্ট ট্রাভেল করছিল। ওটাও দক্ষিণে নর্মদা নদী থেকে নেপাল বর্ডার পর্যন্ত, আর ওখান থেকে পশ্চিম দিকে পাঞ্জাব পর্যন্ত। এবার এই মুভমেন্ট কে শুরু করেছিল, কোথায় শুরু হয়েছিল, এটা আজও কেউ জানে না। এর পিছনে মানুষের শুধু অনুমান রয়েছে। যেভাবে ব্রিটিশরা নিজেদের কোনো আর্জেন্ট ইনফরমেশন পাস অন করার জন্য টেলিগ্রাফ ব্যবস্থাকে ব্যবহার করত, কিন্তু সেরকম কোনো টেকনোলজি আমাদের ভারতীয় বিপ্লবীদের কাছে না থাকায় তারা নিজেদের এক ইউনিক কমিউনিকেশন টেকনিক আবিষ্কার করে চাপাটি। নয়তো এটা হতে পারে যে কিছু বিপ্লবী এর দ্বারা এটাও পরীক্ষা করতে পারত যে সামনে যদি কোনো বিদ্রোহ হয় তাহলে তাদের সাথে কে দাঁড়াবে। নয়তো তারা চাইত ব্রিটিশরা তাদের কনফিউশনের জন্য উত্তর ভারতের সবথেকে প্রসিদ্ধ খাবার রুটিকে ব্যান করে দিক, যার ফলে আরেকটি অল্টারনেট সিভিলিয়ান রিভোল্ট শুরু হবে। কারণ যাই হোক, এখানে আমাদের দ্বিতীয় সবচেয়ে বড় ভুল হয়েছিল যে এই চাপাটি মুভমেন্টের জন্য 6 থেকে 7 মাসের জন্য শুধু চাপাটি ছড়ায়, ওটার কোনো ইম্প্যাক্ট নয়। ওরা কি চেয়েছিল সেটা তো আমরা জানি না, কিন্তু এটা অবশ্যই জানি যে ওদের এই নিজস্ব বানানো টেকনিকের ফায়দা তারা নিতে পারেনি। উল্টা হলো এই যে এই মুভমেন্টকে বন্ধ করার জন্য ওই সময়ের ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং অনেক ভালো সময় পেয়ে যায়। নিজের পুরো ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, যা ক্রিমিয়া যুদ্ধ থেকে সদ্য লড়ে এসেছে বা শুধু চায়না ওয়ার থেকে, তাদের দিল্লির আশেপাশে স্টেশন করে দেয় যাতে তারা প্রশিক্ষিত বিপ্লবীদের হারাতে পারে। আর মিরাট, লখনৌ ও কানপুর এইসব অঞ্চলে থাকা সিভিলিয়ান ফোর্সেসের সাথে ডিল করার জন্য ব্রিটিশ সরকার তাদের সবথেকে বিশ্বস্ত পাঞ্জাব ও গোর্খা রেজিমেন্টকে পাঠায়। এবার আসা যাক আমাদের তৃতীয় সবচেয়ে বৃহৎ ভুলের দিকে। এই সময় লর্ড ক্যানিং 1857 রিভোল্টকে ক্রাশ করার পর হায়দ্রাবাদ ও গোয়ালিয়রকে অ্যাকনলেজ করে বলে, যদি এই দুই ভারতীয় সাম্রাজ্য আমাদের প্রোটেক্ট না করত তাহলে ভারতীয়রা আমাদের ওই সময় ক্রাশ করে দিত। ওই সময় মারাঠাদের দুটি মুখ্য গোষ্ঠী ছিল, একটা হল ঝাঁসি, আরেকটি গোয়ালিয়রের সিন্ধিয়া। এদের মধ্যে ঝাঁসি যখন ব্রিটিশদের থেকে হারে তখন সিন্ধিয়া ব্রিটিশদের জয়ের উপলক্ষে অনেক বড় সেলিব্রেশন রাখে। আর হায়দ্রাবাদের ক্ষেত্রে তারা ব্রিটিশদের বিরুদ্ধে ঘৃণা দক্ষিণ ভারতে যাতে না ছড়ায়, এই জন্য তারা একটি বাফার স্টেট রূপে কাজ করে। এদের কারণে মাদ্রাজ প্রেসিডেন্সির আর্মি একমাত্র আর্মি ছিল যেখানে কোনো বিদ্রোহ রেকর্ড হয়নি। সমস্ত বিদ্রোহ উত্তর ভারত পর্যন্তই সীমিত ছিল। আর লখনৌর একজন চিফ ছিল মানসিং। ইনি বিদ্রোহে যেই পক্ষ জিততে লাগত তার হয়ে যুদ্ধ লড়তেন, কখনো কানপুর এর পক্ষ থেকে, কখনো সিন্ধিয়ার পক্ষ থেকে, আবার কখনো ব্রিটিশদের পক্ষ থেকে। অর্থাৎ আপনি পরিষ্কারভাবে দেখতে পারেন যে বেশিরভাগ রাজ্য টেকনিক্যালি শুধু নিজের স্বার্থের জন্য লড়ছিল, শুধু নিজের লাভের জন্য, স্বাধীনতার পরিবর্তে। এবার এই ইস্যুকে ট্যাকেল করার জন্য নানা সাহেব ভেবেছিলেন দেশের মানুষের থেকে নয়, তবে আমাদের বিদেশি মিত্র রাশিয়ার থেকে সাহায্য নেওয়া যাক। কিন্তু দুর্ভাগ্য নিজের চরমে ছিল, এই জন্য 1854 ক্রাইমিয়া যুদ্ধে নিজের 8 লক্ষের মধ্যে 5 লক্ষ সেনা হারানোর পর রাশিয়া নানা সাহেবকে সাহায্য করার স্থিতিতেই ছিল না। আর এই জন্য এমন ডেসপারেট সিচুয়েশনে হেল্পও না পাওয়ার জন্য এটা তৃতীয় কারণ রূপে দাঁড়ায় যে আমরা 1857 বিদ্রোহে স্বাধীনতা পেতে পারিনি। এই পুরো বিদ্রোহের সময় পাঞ্জাব ও গোর্খা রেজিমেন্টের নিজের মানুষের উপর অ্যাটাক করা, দেন প্রিন্সলি স্টেটদের নিজের মানুষদের ছেড়ে ব্রিটিশদের সাহায্য করা, এই সমস্ত উদাহরণে ব্রিটিশরা ভালো করে বুঝে গিয়েছিল ভারতীয়দের খুব সহজে কেনা সম্ভব। এরপর ব্রিটিশরা ভালো বেতনের দ্বারা ভারতীয়দের নিজের আর্মিতে হায়ার করা শুরু করে। আর সিলেকশনের ক্রাইটেরিয়া এমন ছিল যে তাদের কাস্ট অনুসারে নয়, এবিলিটি অনুসারে ভর্তি করা হতো। এই কারণে নিম্ন শ্রেণীর মানুষদের ক্ষেত্রে ব্রিটিশদের পক্ষে কাজ করা প্রেফারেবল হয়ে গিয়েছিল। আর এখান থেকে শুরু হয় তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ব্রিটিশরা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ইউজ করে নিজের এক সিক্রেট এজেন্টের সাহায্যে কিছু মেজর সিটি যেমন বেরেলি, বিজনোর, মোরাদাবাদ ইত্যাদি স্থানে হিন্দু মন্দিরের চূড়ায় থাকা গেরুজা পতাকাকে সরিয়ে সবুজ ফ্ল্যাগকে ইনস্টল করিয়ে দেয়, যাতে হিন্দু মুসলিম বিবাদ শুরু হয়ে যায়। দুই ধর্মের মানুষের মধ্যেই ধর্মকে নিয়ে একটা সেন্স অফ ইনসিকিউরিটি উৎপন্ন হয়। এটা ব্রিটিশদের জন্য একটা মাস্টার মুভ ছিল। ওরা সরাসরি ওই জিনিসের উপর স্ট্রাইক করেছিল, আর অনুপস্থিতিতে এই বিদ্রোহ শুরু হয়েছিল। আর সেটা ছিল রিলিজিয়াস এনিমোসিটি। এই পুরো বিদ্রোহ শুরু হয়েছিল রাইফেলের কার্তুজে গরু ও শূকরের চর্বির ব্যবহারের মাধ্যমে।
যার দ্বারা দুই ধর্ম পরস্পর মিলিত হয় আর একত্রিত হয়ে ওরা ব্রিটিশদের ওপর হামলা করে। ওই সময় ধর্মীয় ঐক্য তাদের স্ট্রং বানিয়েছিল। ব্রিটিশরা তাদের এই পরাজয় থেকে শিখে রিলিজিয়াস ইনসিকিউরিটি বৃদ্ধি করা শুরু করে। তারা সোলজারদের উপর ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন লাগিয়ে দেয়। এতে মানুষের মধ্যে সেগমেন্টেশন অফ আইডেন্টি ভঙ্গ হয়। যেমন কোনো হিন্দু তিলক লাগাতে পারবে না, কোনো শিখ পাগড়ি পরবে না আর কোনো মুসলিম দাড়ি রাখবে না। এসব রেস্ট্রিকশন এর ফলে ভারতীয় বিপ্লবীরা এমন পরিস্থিতিতে পৌঁছায় যে তারা আর বুঝতেই পারত না যে তাদের পাশে যে দাঁড়িয়ে আছে তারা কি তাদের সঙ্গ দেবে। কিন্তু সবকিছুকে পাশে রেখে বিচার করলে বলা যায় এই বিদ্রোহের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ ছিল ল্যাক অফ কমন ভিশন। যদি আমরা এই ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সকে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের সাথে তুলনা করি, তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের কাছে আমেরিকানদের মতো ফ্রিডম এই ভিশন ছিল না। পুরো বিদ্রোহে মেজর লিডারদের নিজস্ব মোটিভ ছিল। কেউ ভারতকে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট বানানোর জন্য লড়ছিল না। এই জন্য এর ব্যর্থতা ভারতের উপর এক বিশাল চ্যালেঞ্জ আনে। যে বিদ্রোহের ফলে আমরা স্বাধীন হতাম সেই বিদ্রোহের ফলে ভারতের শাসন বিদেশি সরকারের হাতে চলে যায় আর আমরা অফিসিয়ালি একটি অন্য দেশের দাস হিসেবে ডিক্লিয়ার্ড হয়ে গেলাম। কারণ এই বিদ্রোহের পরে ব্রিটিশ পার্লামেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 পাস করে ভারতকে একটি ব্রিটিশ কলোনি বানিয়ে দেয়। এসব কিছু ভুলের জন্য হয় যাকে আমরা আটকাতে পারতাম। এবার এই বিদ্রোহ সফল হল না, কিন্তু কি কারণে ইংরেজদের 1905 এর বঙ্গভঙ্গকে রদ করতে হয়েছিল এ বিষয়ে অলরেডি একটি ভিডিও বানানো হয়েছে, যাকে আপনি বাঁদিকে ক্লিক করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।